আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। আপনাকে স্বাগত, ধন্যবাদ। যুক্ত হতে পারেন আপনিও স্ক্রিনে দেখানো নাম্বারে। আলোচনায় চলে যাচ্ছি। মেহরাব হোসেন, কি মনে হচ্ছে, হার্ট ব্রেকিং একটা ম্যাচ হবে নাকি বাংলাদেশ দাপুটের সঙ্গে জিতবে নেদারল্যান্ডসের সঙ্গে? যদি দুই টিমের শক্তিশালী দিক যদি দিয়ে কথা বলি, আমার কাছে মনে হয় বাংলাদেশ নেদারল্যান্ডের থেকে অনেক অনেক এগিয়ে। এবং টি-20 ফরম্যাটে স্পেশালি নেদারল্যান্ড কিন্তু বাংলাদেশের থেকে পিছিয়ে। এই কারণেই বলছি, বাংলাদেশ যতগুলো বছরে টি-20 ম্যাচ খেলার সুযোগ পায়, নেদারল্যান্ড কিন্তু সেটা কিন্তু পায় না। তো সেদিক থেকে অভিজ্ঞতার দিক থেকেও টি-20 ফরম্যাটের দিক থেকেও আপনার বাংলাদেশ কিন্তু এগিয়ে। যদিও ম্যাচটি অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ এই গ্রুপের জন্য। এই কারণেই বলছি নেদারল্যান্ডের হিস্ট্রি যদি আপনি পাস হিস্ট্রি যদি দেখেন, টি-20 ফরম্যাটটা বাদ দিয়ে যদি আমি বলি, তাদের ক্রিকেট অবকাঠামো কিন্তু খুব শক্তিশালী অবকাঠামো তাদের আছে। এবং তাদের কিছু ভালো কিছু প্লেয়ার আছে যারা কিনা আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু অনেক দলের বিভিন্ন দলের হয়ে খেলে থাকেন। তো সেদিক থেকে তাদেরকে দুর্বল দল বলা যাবে না, কিন্তু অবশ্যই একটা আমরা এক্সপেক্ট করছি যে একটা জমজমাটপূর্ণ একটা ম্যাচ হবে, কিন্তু এগিয়ে থাকবে বাংলাদেশ। ইনফ্যাক্ট লাস্ট ওয়ানডে বিশ্বকাপের কথা বলতে পারি, কলকাতায় যে ম্যাচটা দেখেছিলাম সেখানে বাংলাদেশ হেরেছিল এবং এই নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশের জয়টা আগে থেকেই অনেকের কাছে প্রত্যাশিত ছিল, কিন্তু উল্টোটা হয়েছে যখন মাঠে নেমেছে। চাপ কি বেশি নিয়ে ফেলে মানে এই ধরনের টিমের সঙ্গে যখন বাংলাদেশ মুখোমুখি হয়? দেখুন, এরকম আন্ডারডগ টিমের সাথে যখন খেলা হয়, প্রতিটা দলই কিন্তু কোনো না কোনোভাবে চাপে থাকে এবং কেউ হারতে চায় না এই ধরনের আন্ডারডগের টিমের সাথে। তো সেদিক থেকে অবশ্যই বাংলাদেশের সেই স্মৃতিটা মনে রাখা ভালো যে না, আমরা তাদের সাথে বিপক্ষে কিন্তু এই বিশ্বকাপেই কিন্তু ম্যাচে কিন্তু আমরা হেরেছিলাম। তো সেদিক থেকে অবশ্যই বাংলাদেশ হয়তো একটু সতর্ক থাকবে, কিন্তু তারপরেও ফরম্যাটটা কিন্তু সেটা ছিল 50 ওভার ম্যাচ এবং এটা কিন্তু টি-20 ম্যাচ। তো টি-20 ম্যাচে আমার কাছে মনে হয় যে ভীতিটা আর একটু বেশি, কারণ এই সময়টা কিন্তু আপনার 50 ওভার ম্যাচে যেমন রিকভার করার সময়টা পাওয়া যায়, কিন্তু টি-20 ম্যাচে কিন্তু রিকভার করার সময়টা কিন্তু খুব কম। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় বাড়তি সতর্ক বাংলাদেশের টিমের অবশ্যই রাখা উচিত। এবং আই বিলিভ যে কোনো ধরনের আমরা মিস্টেকের সংখ্যা যদি কম করতে পারি এই ম্যাচে, অবশ্যই আমরা নেদারল্যান্ডের বিপক্ষে জিততে পারি। নিউ ইয়র্ক থেকে সেন্ট ভিনসেন্টে এই মাঠে হচ্ছে 10 বছর ধরে কোনো ক্রিকেট খেলা হচ্ছে না ওই অর্থে। সিপিএল এর ম্যাচগুলো হয়নি, একদম নতুন ভেন্যু। ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকবে কি? ব্যাটারদের জন্য অফকোর্স চ্যালেঞ্জ একটা থাকবে, যেহেতু দীর্ঘদিন ধরে এই মাঠে খেলা হচ্ছিল না, কিন্তু তারপরে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। তো তারপরে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো কিন্তু আমরা সবসময় দেখে থাকি ব্যাটিং সহায়কই হয়ে থাকে, এবং উইকেটে ঘাসের পরিমাণটা কম থাকে এবং উইকেটে ট্রু বাউন্স থাকে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ইউএসএতে আমরা যে ধরনের উইকেট ফেস করেছে বাংলাদেশ দল এবং বিভিন্ন দল যারা ফেস করেছে, তারা কিন্তু প্রতিটা দলই কিন্তু পেস বোলিংটা কিন্তু খেলতে কিন্তু কষ্টকর হয়েছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় আজকের ম্যাচটাতে সে ধরনের উইকেট থাকবে না, বরঞ্চ ব্যাটিং প্যারাডাইস উইকেট থাকবে। বরঞ্চ পেস বোলিং বোলারদের জন্য আজকের ম্যাচটা বিশেষ চ্যালেঞ্জ হবে, বিকজ উইকেট থাকবে ব্যাটিং ফেভারে, এবং ব্যাটসম্যানরা অবশ্যই দ্রুত গতিতে রান তুলতে চাইবেন বিকজ উইকেটের কারণে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য একটা সুবর্ণ সুযোগ রান করার, উভয় দলের ব্যাটসম্যানদের জন্যই, কিন্তু চ্যালেঞ্জিংটা হবে আপনার পেস বোলারদের জন্য, যে রানটা কিভাবে আটকিয়ে রাখা যায়। জি, আমরা একজন দর্শকের কাছে যাচ্ছি। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমার নাম মোহাম্মদ রেজাল করিম, আমার বাসা নওগাঁ জেলা সাভার থানা। জি, আমার প্রশ্ন মেয়র হোসেন অফিস কাছে যে আহমদ মোস্তফা কামাল ছিল যখন বিসিবির প্রধান, তারপরে তাকুন আসছে, এই যে 11 বছর ধরে সে কোনো মানের প্লেয়ার বের করতে পারেনি। আমি একটা সাধারণ ঘরের ছেলে বলতেছি, কিন্তু সে এ পর্যন্ত একটা প্লেয়ার বের করতে পারেনি। তাহলে কিভাবে সে বিসিবির প্রধান আছে? জি, তার প্রশ্নটা হচ্ছে নাজমুল হাসান পাপন, তিনি দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার সভাপতি, ওই অর্থে ক্রিকেটার বেরিয়ে আসছেন না, বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেট প্লেয়ার বের করে নিয়ে আসবে, এটা কিন্তু অযৌক্তিক প্রথমত। আর দ্বিতীয়ত, আমাদের প্লেয়ার বের করে নিয়ে আসার জন্য যে পরিকল্পনাগুলো আছে বা যে উইংসগুলো আমাদের আছে, যেমন গেম ডেভেলপমেন্ট উইংস হচ্ছে আপনার এইজ গ্রুপের প্লেয়ারগুলোকে বের করে নিয়ে আসে। পরবর্তী ধাপে তারা যখন এই টিমের হয়ে খেলেন বা এইচপিতে খেলেন, সেই উইংটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সেটা আপনার গেম ডেভেলপমেন্টের আন্ডারে না। তো গেম ডেভেলপমেন্টের আন্ডারে যেগুলো আছে এইজ গ্রুপের, যারা আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19, এবং এখন যারা ক্রিকেট খেলছেন, যিনি প্রশ্নটি রেখেছেন যে 11 বছর ধরে প্লেয়ার উঠে আসছে না, আমি তার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনি নাজমুল হাসান শান্ত,
আন্ডার-19 থেকে উঠে এসেছেন লিটন দাস, আন্ডার-19 থেকে উঠে এসেছেন সৌম্য সরকার, তারা সবাই আন্ডার-19 থেকে। ইনফ্যাক্ট এই টিমের যদি সবথেকে বড় পোস্টার বয় বলি সাকিব আল হাসান, তিনিও কিন্তু এইজ গ্রুপের থেকে কিন্তু উঠে এসেছেন। তো এখন যারা খেলছেন তারা সকলেই কিন্তু কোনো না কোনোভাবে আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-18, আন্ডার-19টা পার হয়েই কিন্তু উঠে এসেছে। তো আমাদের প্লেয়াররা এখান থেকেই উঠে আসে নর্মালি। আর বোর্ড প্রেসিডেন্ট, হ্যাঁ, তিনি সহায়তা করেন, তিনি হয়তো বাজেটের দিক থেকে অনেক কিছু থাকে যেগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। ইভেন ইনফ্যাক্ট আন্ডার-19-এর জন্য কোনো বাজেট কিন্তু নির্ধারণ করা নাই, বরঞ্চ আন্ডার-19-এর থেকে প্লেয়ার বের করে আনার জন্য বাজেট যদি এক্সটেন্ড করতে হয় তিনি কিন্তু সেই সুযোগটাও করে দিয়েছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়ার বের করে নিয়ে আসার পরিকল্পনাগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই আছে, এবং আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা কিন্তু এগোচ্ছি। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় না যে এখানে বোর্ড প্রেসিডেন্টের কোনো হস্তক্ষেপের কোনো সুযোগটা আছে। অলরাইট, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে পেসারদের নিয়ে, নেদারল্যান্ডসের যে পেসার লোগান ফান ভিক 5টা উইকেট নিয়েছেন, তার যে বোলিং লাইন লেন্থ এবং সিমের কাজটা তিনি যেভাবে করেন অসাধারণ, এবং পারফেক্ট চ্যানেলে তিনি বল ফেলতে পারেন। কয়েকটা আউট দেখলাম, চোখে লাগার মতো ছিল। বাংলাদেশের ব্যাটারদের জন্য বিপদ হবেন কিনা? দেখুন, যিনি যার কথা বলছেন তিনি নো ডাউট যে অসম্ভব ট্যালেন্টেড একজন প্লেয়ার এবং খুব ভালো বোলিং করে যাচ্ছেন, কিন্তু তিনি কোন ধরনের উইকেটে বল করেছেন এবং এই 5টি উইকেট তুলে নিয়েছেন সেটা কিন্তু মুখ্য বিষয়। তিনি ইউএসের উইকেটগুলোতে কিন্তু বরাবরই কিন্তু আমরা দেখেছি প্রতিটা দলই কিন্তু পেস বল খেলতে সমস্যা হয়েছে, বিকজ অফ ড্রপ ইন পিচ ছিল এবং সেখানে এক্সট্রা একটা বাউন্স ছিল যেটা কিনা প্রতিটা দলের ব্যাটসম্যানদের খেলতেই সমস্যা হচ্ছিল। তিনি কিন্তু সেই ধরনের উইকেট থেকে কিন্তু উইকেটগুলো তুলে নিয়েছেন। এখন দেখার বিষয়, পরীক্ষার পালা হচ্ছে সেন্ট ভিনসেন্টে কুইন্সটাউনে খেলা। উইকেটের আচরণ কিন্তু ইউএসের উইকেটের মতো থাকবে না। তো চ্যালেঞ্জের মুখোমুখি তার পড়তেই হবে, এবং কিংস্টাউনের উইকেট অফকোর্স ব্যাটিং সহায়ক উইকেট। আমরা এই কারণেই বলছি, কারণ আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি যে ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটগুলো এবং আইসিসির ইভেন্টগুলোতে টি20 বিশ্বকাপ হোক অথবা মেন্স 50 ওভার ওডিআই বিশ্বকাপ হোক, তো এই ধরনের বড় বড় ইভেন্টগুলোতে কিন্তু উইকেট কিন্তু ব্যাটসম্যান প্যারাডাইজ হয়ে থাকে এবং ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তো আমরা এই উইকেটটা কিন্তু আমরা যে উইকেট আজকে খেলতে যাচ্ছি সেটা কিন্তু আপনার সেক্ষেত্রে অভি ভাই তাসকিন কেমন করতে পারেন? নতুন বলে তাসকিনও কিন্তু ভালো করে আসছিলেন, তার উপর কিন্তু ম্যাচটা নির্ভর করছিল যে দুটো ম্যাচই খেলছিলেন। তিনি একটু ইনজুরি প্রবণতা ছিল, কিন্তু তারপরেও কিন্তু তিনি কামব্যাক করেছেন এবং ভালো বলও করেছেন। ইভেন লাস্ট ম্যাচে খুব ভালো বল করেছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ইউএসের উইকেটের যে ধরনের ফেভারগুলো আমরা পেয়েছি হয়তো পেস বোলারগুলো, এই উইকেটে হয়তো সেই ফেভারগুলো থাকবে না, কিন্তু বোলারদের জন্য চ্যালেঞ্জটা কঠিন হবে এই কারণেই উইকেট যদি ব্যাটসম্যান সহায়ক হয়ে থাকে তো ব্যাটসম্যানরা অবশ্যই চাইবেন যে শর্টস খেলতে এবং পাওয়ার প্লেটা কাজে লাগাতে, এবং তাসকিন আহমেদ কিন্তু পাওয়ার প্লের মাঝখানে কিন্তু তাকে বল করতে হবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট লাইন অ্যান্ড লেন্থ যদি আমরা অ্যাকুরেসিটা যদি আমরা ভালো করতে পারি এবং ডট বলের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, তাসকিন কেন আমাদের মুস্তাফিজুর রহমান ও সাকিবও আমার কাছে মনে হয় যে এখানে সাকসেস হওয়ার। আরও একজন দর্শক রয়েছেন, আপনার নাম জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি ভালো আছেন? জি ভাই, আমি কুমিল্লা 14 গ্রাম থেকে বলতেছি। আমার নাম হচ্ছে বিশাল। জি বলেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে আমানগন্ডা, বুঝছেন? আমরা সবসময় খেলা প্রচুর দেখি, খেলা ভক্ত আমরা, ঠিক আছে? কিন্তু আমাদের এই বাংলাদেশ এখন যেভাবে আমাদেরকে হতাশ করতে পারে, খেলা হইতেই পারে, আচ্ছা এটা কোনো ব্যাপার না। আমাদের আজকে খেলা আছে নেদারল্যান্ডসের সাথে। এখন ওই যে স্টেডিয়ামটা ওইটাতে 11 বছর পর টি20 হইতেছে, আর বাংলাদেশের হচ্ছে বিশ্বকাপের এই প্রথম টি20 মাঠটা, ঠিক আছে? এখন এই আমাদের শান্ত বা লিটন যারাই আছে ওদেরকে মানে কেমন হইতে পারে যে মানে স্টেডিয়ামটা খেলা, এটা আর কি। জি একদম নতুন ভেন্যুতে খেলা, তার মধ্যে আর কি যে অনেক দিন ধরে এই ম্যাচে এই ভেন্যুতে খেলা হচ্ছে না, 11 বছর হয়ে গেছে আর কি। তো কেমন হতে পারে এই বিষয়টা আমরা আলোচনা করেছি। সবথেকে বেশি চ্যালেঞ্জটা থাকবে কি আপনার মনে হচ্ছে বোলারদের, নাকি ব্যাটাররাও একটু সময় নিবে? বোলারদের জন্য চ্যালেঞ্জটা থাকবে বেশি। অনেকদিন ধরে খেলা হচ্ছে না, আই অ্যাগ্রি, কিন্তু বাট টি20 বিশ্বকাপের মতো একটা বড় আসর এবং আয়োজক কিন্তু কখনোই চাইবে না উইকেট খারাপ হোক, এবং উইকেট ভালো দেখে কিন্তু এই ভেন্যুটা তারা চুজ করেছেন। আর অনেক দিন খেলা হয়নি তাই বলে যে উইকেট খারাপ হবে, মাঠের পরিবেশ খারাপ হবে, তেমনটা কোনো কিছু না। ইন্টারন্যাশনাল ভেন্যু, ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, বিশ্বকাপের মতো বড় ম্যাচ। মাঠ নিয়ে আমার কাছে মনে হয় কোনো সন্দেহ থাকার কারণেই, কিন্তু হ্যাঁ কন্ডিশনের দিক থেকে আমার কাছে মনে হয় মাঠের এক পাশ থেকে ওয়েস্ট ইন্ডিজের প্রতিটা মাঠেই
যে কোনো এক পাশ থেকে বাতাসের প্রবণতাটা খুব বেশি থাকে এবং সেখান ওই ইন্ডের থেকে যদি বলাররা বোলিং করে একটু আপনার বাতাসের ফেভারটা পেয়ে থাকে। তো আর ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু যেদিক থেকে বাতাসটা বেশি প্রবাহিত হয় সেদিকে যদি আপনি তুলে মারতে যান বলটা ক্রস করানোটা খুব রাইট। আগের ম্যাচে যেমনটা হয়েছিল মনে হচ্ছিল এরকম কিছু, মাহমুদুল্লাহ যে 6টা, সেটা ছিল এগেনস্ট দ্য উইন্ড। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু বাংলাদেশ টিমের মাথায় রাখতে হবে। এবং সমুদ্রের পাড়েই যেহেতু মাঠ এবং বাতাসের বেগটাও খুব বেশি থাকে এবং যেখান থেকে বেগটা বেশি থাকে তার অপোজিট ইন্ড থেকে যদি আমরা ট্রাই করি যদি আমরা ওভার দ্য টপ খেলার জন্য, আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য সেটা খুব ভীতিকর হবে। বরঞ্চ ফেভারে যদি আমি উইন্ডের ফেভারে এগেনস্টে ফরে গিয়ে যদি ব্যাটটা করি, আমার কাছে মনে হয় যে বলটা যদি আমরা তুলে মারতে চাই হয়তো আমরা সেই বাতাসের ফেভারটা পেয়ে থাকবো। সেখান থেকে ব্যাটসম্যানরাও যেমন ফেভার পাবেন, বোলাররাও কিন্তু ঠিক সেরকম ফেভারটা পাবেন যদি আপনার উইন্ডের ফরে হয়ে বোলিং করেন। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম অবশ্যই পরিকল্পনা ইতিমধ্যে করেছেন এবং এই বিষয়গুলো তাদের মাথায় আছে এবং সেই পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামবে। জি, আমরা আরেকজন দর্শকের কাছে যাচ্ছি। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন করতে পারেন। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন, আমার বাসা থানা। জি হ্যাঁ, আমি বলতেছিলাম যে আজকে তো বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজ, তাহলে একটা বাংলাদেশের মধ্যে আগে ব্যাট করাটা সুবিধা হবে না, একটু বেশি সুবিধা হবে, এই বিষয়ে একটু ক্লিয়ার করতে ভালো হতো। ওকে আমরা দর্শকের প্রশ্নই শুনছিলাম যে তিনি জানতে চাচ্ছেন যে টস জিতে বাংলাদেশের কি নেওয়া উচিত। টি-20 ফরম্যাটে যেহেতু উইকেট আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে। আমি চাইবো যে বাংলাদেশ অবশ্যই ব্যাটিংটা আগে করবে এবং ব্যাটিংটা আগে করলে প্রেশারটা অনেকটা লেস থাকে এবং আমাদের কিন্তু ডিফেন্ড করার মতো আমাদের বোলারদের সেই অ্যাবিলিটি আছে এবং আমাদের বোলাররা কিন্তু লাস্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। তো এই ধরনের পারফরমেন্সটা আরেকবার যদি রিপিট করতে পারি আমার কাছে মনে হয় যে অবশ্যই ম্যাচটা আমি জিততে পারবো। সেক্ষেত্রে আপনার মনে হয় একাদশে কোনো পরিবর্তন আনার দরকার আছে? মানে স্পিনার তো রয়েছেন, শেখ মেহেদী রয়েছেন, এই উইকেটে আমার কাছে মনে হয় প্রয়োজন আছে এবং যেহেতু পেস বোলার হয়তো আমরা ইউএসএ সাকসেসফুল হয়েছি, ইউএসএতে কিন্তু অনেক দলই কিন্তু 4 জন পেস বোলার নিয়ে খেলেছে। ইভেন ইন্ডিয়ার কথাই যদি বলি, ইন্ডিয়াও কিন্তু আপনার 4 জন পেস বোলার নিয়েই কিন্তু আপনার ইউএসএতে ম্যাচ খেলেছে, কিন্তু হয়তো এই উইকেটে 3 জন সিমারের বেশি আপনি খেলাতে পারবেন না। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় একজন বাড়তি স্পিনার যদি আমরা দলে নিয়ে খেলি, আমাদের এই মুহূর্তে দলে কিন্তু আছেন মাহাদি, তো মাহাদিকে নিয়ে যদি দল সাজানো হয় একটি চেঞ্জে, সেক্ষেত্রে চেঞ্জটা কে আসতে পারে? তো আমার কাছে মনে হয় যে জাকির আলী অনেকেই একজন আছেন যাকে চেঞ্জটা করা যেতে পারে। এর থেকে বেশি টিউন করা এই মুহূর্তে আমার কাছে মনে হয় না দলের কোনো প্রয়োজন আছে। রাইট, বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশ দলের সুপার 8 স্বপ্ন রাসেল ডোমিঙ্গো, রায়ান কুক, সাবেক 2 কোচ, এখন নেদারল্যান্ডসের কোচ, নেদারল্যান্ডসের উপদেষ্টা একজন। সেক্ষেত্রে ব্যাটেলটা কেমন হবে 2 দলের? ব্যাটেলটা আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সের দিক থেকেই হবে বেশি এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশই এগিয়ে থাকবে। হ্যাঁ, অবশ্যই রায়ান কুক এবং রাসেল ডোমিঙ্গো তারা বাংলাদেশে একটা সময় কোচিং করিয়েছেন এবং এই দলের খেলোয়াড়গুলোকে তাদের একেবারে মুখস্থ, তারা কোথায়, তাদের দুর্বলতা কোথায়, তারা শক্তিশালী কোথায়, এই জিনিসগুলো খুব ভালো করেই তারা জানেন। হয়তো তিনি পরিকল্পনাও করে রেখেছেন যে এই খেলোয়াড়দেরকে নিয়ে, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জটা হবে এক্সিকিউশনের দিক থেকে। তিনি হয়তো প্ল্যান করেছেনও বটে হয়তো রাসেল ডোমিঙ্গো, কিন্তু তিনি কিন্তু এক্সিকিউশনটা করতে পারবেন না, করবেন কিন্তু প্লেয়াররা কতটুক স্নায়ু চাপ মাথায় রেখে আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটার মুখোমুখি করতে হবে, দ্যাট ইজ বিগ চ্যালেঞ্জ। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশও প্রস্তুত এই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য এবং বাংলাদেশেরও নিশ্চয়ই কিছু প্ল্যান থাকবে হয়তো যেটা কিনা এক্সিকিউশন তাদের জন্য সহজ হয়ে যায়। তো সেদিক থেকে অফকোর্স বাংলাদেশকে ভয়ের কোনো কিছু নেই। তিনি হয়তো রাসেল ডোমিঙ্গো প্ল্যান করেছেন, কিন্তু তারপরেও বাংলাদেশ আমার কাছে মনে হয় যে সেটা এক্সিকিউট করার মতো বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি আছে। এবং আজকের কন্ডিশনে সাকিব আল হাসান এক্স ফ্যাক্টর কি হবেন? অফ ফর্ম থেকে যদি ফিরতে পারে 85% চান্স, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এই যে ধরনের উইকেট সেখানে সাকিব আল হাসান পারফর্ম করবেন। এই কারণেই বলছি ব্যাটিং সহায়ক উইকেটে কিন্তু স্পিন বলারদের খুব কার্যকর একটা ভূমিকা রাখতে হয় এবং সাকিব আল হাসান এই টি-20 ফরম্যাটে লিডিং হাইস্ট উইকেট টেকার কিন্তু তিনি। তো তারা অবশ্যই মাথায় রাখবেন যে সাকিব আল হাসানকে কোনো রকম ঝুঁকি তারা নিতে চাইবেন না, কিন্তু সাকিব আল হাসান এমন একজন খেলোয়াড় যে একাই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। বিগত দিনে অনেক দেখেছি আমরা এরকম বাংলাদেশের হয়ে তিনি করেছেন এবং আজকে আমার কাছে মনে হয় যে এই ধরনের নেদারল্যান্ড এবং সামনের ম্যাচটাও নেপালের বিপক্ষে, এই দুটো দলের বিপক্ষে আমার কাছে মনে হয় একটা বিগ ডিফারেন্স তৈরি করে দিতে পারেন একটি মাত্র প্লেয়ার, দ্যাট ইজ সাকিব আল হাসান। জি, আমরা একজন দর্শকের কাছে যাচ্ছি, তার কি প্রশ্ন? নাম পরিচয় জানিয়ে প্রশ্ন করতে পারেন।
আসসালামু আলাইকুম ভাই, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। জি। আচ্ছা ভাই, আমাদের শান্ত, লিটন, সাকিব পুরো অফারমেন্ট, ঠিক আছে? এখন তারা সবসময় খারাপ করে, তারা একটা ইস্যু দেখায়, কন্ডিশনের অবস্থা খারাপ, ফর্ম নাই, ঠিক আছে? এগুলোর কারণ কি? আর আজকে যদি খারাপ করে তাদের এই মানে কি বলবে তারা? আজকে তো নতুন কন্ডিশন, আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজে গেছে, নতুন কন্ডিশন, নতুন মাঠ, 11 বছর পরে এই মাঠে খেলা, নতুন প্রথম টি-20 বিশ্বকাপের ম্যাচ এই মাঠে, কি বলবে তারা? আর রাইট, মানে উনি জানতে চাচ্ছিলেন যে হারের ব্যাখ্যা আসলে কি হয়। এখন পর্যন্ত তো হারেনি, ম্যাচটা শেষ হোক, সময় দেওয়া দরকার। অফকোর্স। আর সাকিব আল হাসানকে নিয়ে যেহেতু তিনি প্রশ্নের ভিতরে ছিল, তো সাকিব আল হাসানের সম্প্রীতি পারফরমেন্স হয়তো তিনি দুটো ম্যাচ খারাপ করেছেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে টি-20 ফরম্যাটে বাংলাদেশের সবথেকে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়টির নামই কিন্তু সাকিব আল হাসান। শুধু বাংলাদেশেরই নয়, তিনি বিভিন্ন দেশের হয়ে ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটটা খুব ভালো করেই খেলেছেন এবং কীভাবে টি-20 খেলাটা খেলতে হয় সেটাও তিনি ভালো করে রপ্ত করে ফেলেছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় তার ওই অভিজ্ঞতাটা আমার কাছে মনে হয় আজকের ম্যাচে আমরা হয়তো দেখতে পারবো, তার প্রতিফলনটাও দেখতে পাবো। আমি সেই বিশ্বাসই রাখি। এবং প্রতিপক্ষ দলের জন্য কিন্তু সবসময় সাকিব আল হাসান কিন্তু একটা বড় একটা বিগ নেম, এবং তাদের অধিনায়কও কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু সাকিব আল হাসানের নামটি কিন্তু উল্লেখ করেছেন। রাইট। তার মানে নিশ্চয়ই তাকে নিয়ে একটা তাদের ব্যক্তিগত একটা প্ল্যান আছে। রাইট, ডাচরা সাকিবকে কাউন্ট করবেই, এটা খুবই স্বাভাবিক। আর নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের কথা বলি, আগে ব্যাট করে 149 রান ওয়েস্ট ইন্ডিজ, যেখানে তাদের 30 রানে 5টা উইকেট পড়ে গিয়েছিল, ওই ম্যাচ আবার জিতেছে। দুর্ভাগ্য আমি বলবো নিউজিল্যান্ডের দলকে, এই কারণেই বলবো যে 149 রান চেইজেবল, টি-20 ফরম্যাটে চেইজেবল, বিকজ অফ যে ধরনের ব্যাটিং লাইন আপ আপনার নিউজিল্যান্ড দলের ছিল, তাদের অধিকাংশ খেলোয়াড় কিন্তু সদ্য সমাপ্ত আইপিএলে অংশগ্রহণ করেছেন এবং সেখানে কিন্তু খুব খুব কম্পিটিশন একটা ম্যাচগুলো তারা খেলেছেন এবং টি-20 ফরম্যাটে তার পরপরই কিন্তু তারা বিশ্বকাপে এসেছেন এবং তাদের কিন্তু সেই প্র্যাকটিসগুলো কিন্তু ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা করতে পারেননি। কিন্তু অপরদিকে কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররাও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এবং তারা রানটা ডিফেন্ড করতে পেরেছেন, যদিও তাদের হোম কন্ডিশনে খেলা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় টি-20 ফরম্যাটে ইট কুড বি এনিবডিজ গেম। কিন্তু তাদের গ্রুপে অন্য আরেকটি দল কিন্তু ছিল আফগানিস্তান, তো যে কোনো একটা কিন্তু বড় দলের এখান থেকে কিন্তু মিস আউট হয়েই যেতে পারে। কিন্তু তারপরেও যদি নিউজিল্যান্ড যদি সুপার 8-এ না যায়, আমার কাছে মনে হয় যে টি-20 বিশ্বকাপ অনেকটাই কিন্তু তার জাঁকজমকপূর্ণটা রংটা হারাবে। সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। নিউজিল্যান্ড অলমোস্ট আউট, অলমোস্ট বলাই যেতে আউট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আজকের মতো বিদায় নিচ্ছি।